হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বাংলা লেটস ক্র্যাক। তোমরা জানো এইখানে আমরা তোমাদের জন্য WBCS থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে আমরা ইন ডিটেলস স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করছি, যাতে তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছো অবশ্যই জানো অলরেডি আমাদের চ্যানেলে ইন্ডিয়ান পলিটি এবং জিওগ্রাফির উপরে কোর্স চলছে। সেখানে 8টা থেকে 9টা করে ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং 3 থেকে 4টে করে চ্যাপ্টার প্রতিটা সাবজেক্টে কমপ্লিট হয়ে গেছে। রিসেন্টলি আমরা জেনারেল সায়েন্স, বিশেষ করে আমরা বায়োলজিটা শুরু করেছি। সেখানে সেল বায়োলজি থেকে স্টার্ট করেছি আমরা, সেখানে তোমরা পিক্টোগ্রাফিক ফরম্যাটে জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে WBCS জন্য আসুনি, তারা সায়েন্স সাবজেক্টটাকে খুব ভয় পাও, তো তাদের কথা মাথায় রেখে আমরা জাস্ট ওই জিনিসগুলোকে, সায়েন্স প্রতিটা জিনিসকে ছবির মাধ্যমে তোমাদেরকে তুলে ধরছি, যাতে তোমরা সেটা মনে রাখতে পারো। আর আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আসছি বা নতুন কোর্স নিয়ে আসছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে আমরা মডার্ন হিস্ট্রি থেকে শুরু করব। তো চলো, আজকে আমরা শুরু করছি অ্যাডভেন্ট অফ দ্য ইউরোপিয়ানস। তার মানে হচ্ছে যে ইউরোপিয়ানসরা ভারতে আগমন। তো ইউরোপিয়ানসরা ভারতে শুধুমাত্র এই যে 1400 খ্রিস্টাব্দ দেখছি তখনই যে এসেছিল তা নয়, অ্যাকচুয়ালি তারা অনেক আগে এসেছিলেন এবং তাদের ব্যবসা বাণিজ্য চলতো। তো আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু ইউরোপদের সঙ্গে ইন্ডিয়ানদের ব্যবসা বাণিজ্য চলতো, কিন্তু সেটা কীভাবে হতো দেখো, সেটা হতো এই দিক দিয়ে। এই ইউরোপ, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ইউরোপ, এটা ইউরোপ, আর এখানে আমাদের ইন্ডিয়া। তো এদের যে ব্যবসা বাণিজ্যটা হচ্ছে এই দিক দিয়ে, তাই না, স্থলপথে হতো, এই দিক দিয়ে বা এই দিক দিয়ে হতো। ওকে, তো সেই জন্য মধ্যযুগ যখন মডার্ন হিস্ট্রি মিডিয়াভেল হিস্ট্রি যখন আমরা পড়বো বা অনেকে জানো, সেক্ষেত্রে তোমরা দেখেছো যে এইখানে যে আরবিয়ান কান্ট্রিগুলো ছিল, যে মুসলিমরা ছিল, তাদের কিন্তু ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। তারা এই অঞ্চলগুলোতে আধিপত্য বিস্তার করেছিল। এইখানে যে রেড সি আছে, এই রেড সিতেও তারা এক মনোপলি স্টার্ট করেছিল। ফলে এই অ্যাকচুয়ালি ইউরোপিয়ানরা যে ডাইরেক্ট ব্যবসা বাণিজ্য ভারতের সঙ্গে করা তাদের সম্ভব হচ্ছিল না। কী হচ্ছিল, এই যে আরবিয়ানরা, বিশেষ করে আরবিয়ানদের পরে যে তুর্কি মুসলিম যারা এসেছিল, তারা ইন্ডিয়া থেকে জিনিস কিনে নিয়ে যেত। বিশেষ করে তোমরা পেপার বা মশলা জাতীয় জিনিসগুলো নিয়ে যেত এবং তারা সেগুলোকে মোটামুটি 60 গুণেরও বেশি দামে এই ইউরোপে বিক্রি করতো। ঠিক আছে, তো সেই জন্য ইউরোপিয়ানদের মধ্যে এই যে ভারতে ডাইরেক্ট ব্যবসা বাণিজ্য করার খুব ইচ্ছা জেগেছিল এবং প্রয়োজনীয়তাও তারা উপলব্ধি করছিল, যাতে করে তারা চেয়েছিল যে তারা একটা জলপথে একটা নতুন রাস্তা আবিষ্কার করবে এবং জলপথে নতুন রাস্তা আবিষ্কার করার মাধ্যমে তারা ভারতে ব্যবসা বাণিজ্য করবে। তো সেই সময় এই ম্যাপে দেখো পর্তুগাল এবং স্পেন। ওকে, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে পর্তুগাল এবং এই স্পেন, এইখানে এরা অনেক বেশি, এই যে পর্তুগাল এবং স্পেন, এরা এই দুটো দেশ তখন নেভিগেশনে অর্থাৎ সমুদ্র যাত্রাতে অনেক উন্নতি লাভ করেছিল। তারা বেশ কিছু যন্ত্রপাতি আবিষ্কার করে নিয়েছিল, যেমন হচ্ছে কম্পাস থেকে শুরু করে দিক নির্ণয়ের জন্য সমস্ত কিছু তারা আবিষ্কার করে নিয়েছিল। যেমন তারা দিক নির্ণয়ের যন্ত্র আবিষ্কার করে, চার্ট আবিষ্কার করে, ম্যাপ আবিষ্কার করে, নকশা আবিষ্কার করে, অ্যাস্ট্রোল্যাব নামে এক প্রকার যন্ত্র সাহায্যে তারা অক্ষরেখা ব্যবহারও শুরু করে এবং বৃহদাকার মজবুত জাহাজ নির্মাণ করতে শিখে। জ্যোতির্বিজ্ঞানের বিশেষ জ্ঞান ইত্যাদি ব্যাপারে তাদের বিশেষভাবে উন্নতি ঘটে। ফলে তারা
ভারতে আসার চেষ্টা করতে থাকে। এবং সেই সময় যেহেতু দুটো দেশ যখনই দুটো শক্তি একসঙ্গে পাশাপাশি দুটো শক্তি যখন একসঙ্গে ক্ষমতা বৃদ্ধি করতে থাকে, তখন তাদের মধ্যে কি হয়, প্রতিযোগিতা বা ঝামেলার সৃষ্টি হয়। সেক্ষেত্রে কি হয়েছিল, স্পেন এবং পর্তুগালের মধ্যে একটা সন্ধি করা হয়, যেটা পোপ আলেকজান্ডার 6 একটা ট্রিটি করে দিয়েছিল স্পেন এবং পর্তুগালের ভিতর। সেটা হচ্ছে ট্রিটি অফ টর্ডেসিলাস নামে পরিচিত। 1494 হয়েছিল। ওকে, তো কি করা হয়েছিল, আটলান্টিক মহাসাগরে একটি কাল্পনিক রেখা টানা হয়েছিল, যাতে করে যার পূর্ব দিককে একাধিপত্য দেওয়া হয়েছিল পর্তুগিজকে এবং যার পশ্চিম দিককে দেওয়া হয়েছিল স্পেনকে। তাহলে তার পশ্চিম দিককে কাকে দেওয়া হলো, স্পেনকে, এবং পূর্ব দিককে দেওয়া হলো পর্তুগালকে। তো স্বাভাবিকভাবেই আমাদের এই যে এখানে ইউরোপ, এখানে আছে পর্তুগাল আর স্পেন, তো এখান থেকে একটা মোটামুটি দাগ টেনে দেওয়া হলো, যাতে করে যার পূর্ব দিকটা দেওয়া হলো পর্তুগিজকে এবং পশ্চিম দিকটা দেওয়া হলো স্পেনকে। তো এই যে ভারতে আসার রাস্তা, এই তো এখানে ভারত, এই যে ভারতে আসার রাস্তা, তাহলে ভারতে আসার যে প্রচেষ্টা শুরু হবে সেটা অবশ্যই পর্তুগালরাই করবে, কারণ স্পেনকে তো এই দিকটা দেওয়া হয়েছে। তো সেই জন্য পর্তুগালরা প্রথম ভারতে আসার চেষ্টা শুরু করে। তো দেখো, আমি এবার নোটে চলে যাচ্ছি। দেখো, ইন 1400 AD ট্রেড অ্যাক্টিভিটি অফ এশিয়া ওয়াজ বিং কন্ট্রোল বাই দ্য আরবস। বললাম যে মাঝার মিডিয়াভেল ইন্ডিয়ার ক্ষেত্রে আরবরা অনেক শক্তিশালী হয়ে যায়, এবং ইটালি ওয়াজ ট্রিটেড অ্যাজ দ্য ডিস্ট্রিবিউশন সেন্টার ফর দ্য স্পিসেস অবটেন ফ্রম ইন্ডিয়া। তাহলে যে ডিস্ট্রিবিউশন সেন্টারটা ছিল ইটালি, এবং ইটালি ছিল ঠিক এই জায়গাতে, ঠিক আছে, ম্যাপে এই সব জায়গাতে ছিল ইটালি। তো এই ইটালিতে সেটা ছিল তাদের ট্রেড সেন্টার, এবং ইটালিতে ট্রেড সেন্টার থেকে সেখান থেকে তারা ইউরোপের দেশগুলোতে ডিস্ট্রিবিউট করতো। এবার দেখো, কি বলছে 1454 in 1454 Prince Henry the Navigator got a bull from Pope Nicholas V। তার কার কাছ থেকে অনুমতি পেয়েছিল, সেটা হচ্ছে পোপ নিকোলাস 5, and started a voyage to discover India but failed। তার মানে প্রথম যে অ্যাটেম্পটা করেছিল সেটা হচ্ছে প্রিন্স হেনরি দ্য নেভিগেটর। তার নাম ছিল প্রিন্স হেনরি, এবং তার নিকনেম বলতে পারো, তাকে নেভিগেটর বলে ডাকা হতো। তো তিনি যাত্রা শুরু করেছিলেন 1454-তে, কিন্তু তিনি সফল হননি। পরবর্তীতে আরও একজন বার্থোলোমিউ দিয়াস, তিনি ভারতে আসার চেষ্টা করেন, কিন্তু তিনিও ভারতে আসতে পারেননি। তিনি আফ্রিকার কেপ অফ গুড হোপ একটা জায়গা, সেইখানে এসে তার জার্নি এন্ড করে। আমি তোমাদেরকে পরের যখনই স্লাইডে চলে যাব, সেক্ষেত্রেই তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, চলো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এক্সাম ওরিয়েন্টেড সব রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ। ওকে সরি, এই যে, তাহলে এবার দেখো যে এইখানে হচ্ছে আমাদের পর্তুগাল। ওকে, এইখানে আমাদের পর্তুগাল, এইখান থেকে যাত্রা শুরু হচ্ছে, ঠিক আছে, এখান থেকে যাত্রাটা শুরু হচ্ছে। কীভাবে যাত্রা শুরু হচ্ছে দেখো, এই লিসবন থেকে অনেকটা বেশিরভাগ ক্ষেত্রে শুরু হয়। তো প্রথমে যিনি, এই দেখো, এই যে ভায়োলেট কালারটা, এটা হচ্ছে হেনরি দ্য নেভিগেটর। হয়তো ছবিটা একটু জুম করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এবার হয়তো ছবিটা ক্লিয়ার আসবে। দেখো, এইখানে হচ্ছে আমাদের পর্তুগাল, এখান থেকে যাত্রা শুরু হচ্ছে। তো ফার্স্ট যে অ্যাটেম্প করেছিলেন সেটা হচ্ছে, দেখো, ভায়োলেট কালার, ভয়েজেস স্পন্সার্ড বাই হেনরি দ্য নেভিগেটর। ওকে, 1450 তিনি যাত্রা শুরু করেছিলেন এখান থেকে তিনি বেশি দূর এগোতে পারেননি। দেখো, এই আফ্রিকার এই জায়গাটাতে এসে তার যাত্রা কিন্তু শেষ হয়। তারপরে যে যাত্রা শুরু করেছিলেন ইয়েলো, তিনি হচ্ছেন বার্থোলোমিউ দিয়াজ। ওকে, তো বার্থোলোমিউ দিয়াজ তিনি এই দিক দিয়ে আসছেন, আস্তে আস্তে ঠিক এইখানে কেপ অফ গুড হোপ, এই যে কেপ অফ গুড হোপ, এইখানে আসার পরে একটা প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হয়। 3টি জাহাজ নিয়ে তিনি আসছিলেন, ঠিক আছে, 3টি জাহাজ নিয়ে তিনি আসছিলেন। তো অন্যান্য যে জাহাজগুলো সেগুলো সব সেই ঝড়ে কিন্তু ডুবে যায়। তিনি ভাগ্যক্রমে
বেঁচে যান এবং এইখানে তিনি থেকে যান। এইখানে এই যে সিটি অফ গুড হোপ যেটা আছে, কেপ অফ গুড হোপ যেটা আছে, সেখানে তার একটা প্যালেসও আছে, সেখানে একটা তার বড় মূর্তিও আছে, ঠিক আছে। পরে কোনো একটা ভিডিওতে তার ছবিগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো আমি তারপরে দেখবো ভাস্কো ডা গামা, যে 1497 লিসবন থেকে যাত্রা শুরু করেছিলেন এবং তিনি এই দিকটাতে আসলেন, এতটা ঘুরলেন এই দিক দিয়ে, তারপরে গুড হোপে আসলেন, গুড হোপ থেকে তিনি চলে গেলেন ইন্ডিয়ান কালিকট এইখানে এসে চলে আসলেন। তাহলে এইভাবে ভাস্কো ডা গামা প্রথমবারের মতো 1498 খ্রিস্টাব্দে ভারতে পৌঁছেছিলেন। চলো এবার আমরা বেটার হবে নোটে চলে যাচ্ছি, নোটে চলে গেলে পড়াটা বুঝতে সুবিধা হবে। ওকে, সো লেটস স্টার্ট। দেখো ক্রিস্টোফার কলম্বাস, তাহলে আমি নোটে কতদূর পর্যন্ত পড়েছিলাম? নোটে পড়েছিলাম যে দিয়াজ না, বার্থোলোমিউ দিয়াজ। তারপরে দেখো ক্রিস্টোফার কলম্বাস বার্থোলোমিউ দিয়াজের পরে কিন্তু ভাস্কো ডা গামা অ্যাটেম্প করেননি। তার মধ্যেও একজন 1492 একজন অ্যাটেম্প করেছিল, তিনি হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু তিনি কি করেছিলেন কি, তিনি ভারতে আস্তে আস্তে তিনি দিক ভুল করে তিনি চলে যান আমেরিকায়, ঠিক আছে, এবং তিনি 1492 খ্রিস্টাব্দে রিচ আমেরিকা। তারপরে দেখো তারপরে সি রুট টু ইন্ডিয়া ওয়াজ ফাইনালি ডিসকভার্ড বাই ভাস্কো ডা গামা। তাহলে কার দ্বারা সি রুট প্রথম আবিষ্কার হলো? ভাস্কো ডা গামার দ্বারা। ওকে, দ্য অ্যারাইভাল অফ 3 ships আন্ডার ভাস্কো ডা গামা লেড বাই গুজরাটি পাইলট নেম আব্দুল মাজিদ। তাহলে ভাস্কো ডা গামার আন্ডারে যে জাহাজটি আসছিল তার পাইলট কে ছিলেন? তার পাইলট ছিলেন আমাদের আব্দুল মাজিদ। ওকে, তিনি এসেছিলেন কালিকট নাও ইন কোজিকোড ইন কেরালা। তাহলে কেরালার কোজিকোড যেটা এখন, সেটা আগে নাম ছিল কালিকট, সেখানে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা এসেছিলেন। সে সময় রাজা ছিল দ্য হিন্দু রুলার জামোরিন, ছিলেন তখন সেখানে রাজা। ওকে, তো ভাস্কো ডা গামা স্টেড ফর 3 months। তাহলে তিনি তিনি 3 মাসের জন্য ভারতে ছিলেন। ওকে, তিনি ক মাসের জন্য ভারতে ছিলেন? তিনি জাস্ট ফর 3 months জন্য ভারতে ছিলেন। He came to India. He came to India. তার মানে তিনি দ্বিতীয়বারের জন্য ভারতে এসেছিলেন 1501-এ। তাহলে ভাস্কো ডা গামা দ্বিতীয়বার ভারতে এসেছিলেন কত খ্রিস্টাব্দে? 1501-এ। অ্যান্ড সেট 2 factory at কন্নড় অ্যান্ড কোচিন। তাহলে কন্নড় এবং কোচিনে 2টি ফ্যাক্টরি স্থাপন করেছিলেন। ওকে, কিন্তু মিনওয়াইল তার মধ্যে পেড্রো আলভারেজ ক্যাব্রাল। ওকে, পেড্রো আলভারেজ ক্যাব্রাল, তো আমরা আলভারেজ কিওয়ার্ড মনে রাখবো, যে পেড্রো আলভারেজ ক্যাব্রাল কেম অ্যান্ড স্টাবলিশ এ ফ্যাক্টরি অ্যাট কালিকট ইন 1500। তাহলে ভাস্কো ডা গামা ভারতে প্রথমবার এসেছিল, তিনি কিন্তু কোনো ফ্যাক্টরি স্থাপন করেননি। তিনি জিনিসপত্র নিয়ে 3 মাস থেকে জিনিসপত্র নিয়ে ফেরত যান এবং তিনি সেখানে ফেরত যাওয়ার পরে যে জিনিসগুলো বিক্রি করেন তাতে তিনি প্রচুর পরিমাণে লাভ করেন এবং সেই জন্য ইতিমধ্যে পেড্রো আলভারেজ ক্যাব্রাল তিনি ভারতে এসেছিলেন। তিনি ভারতে এসে ঠিক কালিকট যেখানে ভাস্কো ডা গামা এসেছিল সেখানেই তিনি আসেন এবং 1500 খ্রিস্টাব্দে তিনি সেখানে একটা কি স্থাপন করলেন? তিনি সেখানে একটা ফ্যাক্টরি স্থাপন করলেন। তার মানে যে পর্তুগিজদের ভারতে প্রথম ফ্যাক্টরিটি কে প্রতিষ্ঠা করেছিল যদি প্রশ্ন আসে, তাহলে তার অ্যান্সার হবে পেড্রো আলভারেজ ক্যাব্রাল 1500 খ্রিস্টাব্দে, সেটা কোথায়? কালিকট। আর ভাস্কো ডা গামা যে ফ্যাক্টরি স্থাপন করেছিল সেটা যদি বলা হয় তাহলে বলতে হবে কন্নড় এবং কোচিন। ওকে, তারপর দেখো তাহলে ভাস্কো ডা গামার পরে যিনি এসেছিলেন তিনি হচ্ছে ফ্রান্সিসকো ডে আলমেডিয়া। তাহলে ভাস্কো ডা গামার পরে যিনি ভারতে এসেছিলেন তিনি হচ্ছেন ফ্রান্সিসকো ডে আলমেডিয়া। তো হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট পর্তুগাল গভর্নর। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত তারা জাস্ট একজন নাবিক হিসেবে এসেছিলেন, তারপরে প্রথম গভর্নর হিসেবে নিয়োগ করা হলো কাকে? ফ্রান্সিসকো ডি আলমেডিয়াকে। তাহলে ভাস্কো ডা গামার পরে ফ্রান্সিসকো ডি আলমেডিয়া আসেন 1505 খ্রিস্টাব্দে এবং 1505 খ্রিস্টাব্দে তিনি আসার পর তাকে গভর্নর হিসেবে পাঠানো হয়
আলমেডিয়াস মিশন ওয়াজ টু মেক দ্য পর্তুগাল মাস্টার অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান। দেখো, ভারতে শাসন করা কিন্তু তার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য কী ছিল? এইখানে যে ইন্ডিয়ান ওশিয়ান, এই ইন্ডিয়ান ওশিয়ানে পর্তুগালরা হবে মাস্টার, মানে ইন্ডিয়ান ওশিয়ানে তাদের মনোপলি চলবে, সেটা তিনি চেয়েছিলেন। এবং তার জন্য তিনি যে পলিসি নিয়েছিলেন, তার পলিসির নাম হবে ব্লু ওয়াটার পলিসি। তাহলে ফ্রান্সিসকো আলমেডিয়া থেকে আমরা তিনটে জিনিস পড়বো। সেটা হচ্ছে, ফ্রান্সিসকো আলমেডিয়া ছিলেন পর্তুগিজদের প্রথম গভর্নর, 1505 খ্রিস্টাব্দে নিয়োগ করা হয়েছিল। তিনি চেয়েছিলেন যে পর্তুগালরা কী হবে, ইন্ডিয়ান ওশানের মাস্টার হবে, আর তার জন্য তিনি যে পলিসিটা নিয়েছিলেন সেটা হবে ব্লু ওয়াটার পলিসি। এখান থেকে আর কিছু করতে হবে না। তারপরে যার নাম পড়বো তিনি হচ্ছেন আলফান্সো ডি আলবুকার। ওকে, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলফান্সো ডি আলবুকার। তো আলফান্সো ডি আলবুকার ওয়াজ দ্য second governor and real founder of the Portuguese power in India. Okay, he introduced policy of imperialism. তাহলে policy of imperialism, তাহলে আমাদের ব্লু ওয়াটার পলিসি ছিল ফ্রান্সিসকো ডি আলমেডিয়া এবং পলিসি অফ ইম্পেরিয়ালিজম কার? আলফান্সো ডি আলবুকার। তাহলে এখানে মনে রাখবো আলবুকার, আলফান্সো ডি আলবুকার। তাহলে আলবুকার ভারতে পলিসি অফ ইম্পেরিয়ালিজম চালু করেছিল। তো আলবুকার ইজ অলসো নোন টু হ্যাভ অ্যাবলিশ দ্য প্র্যাকটিস অফ সতী ইন গোয়া। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট যে কে প্রথমবার মানে অ্যাবলিশ অফ সতী প্রথার অ্যাবলিশ করেছিল গোয়াতে, সেটা হবে আলবুকার। ওকে, আর একটা আলবুকার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আলবুকার বিজাপুরের রাজাদের কাছ থেকে গোয়া দখল করেছিল 1510। এটা সালসহ মনে রাখতে হবে যে কত খ্রিস্টাব্দে পর্তুগিজরা বিজাপুর দখল করেছিল, গোয়া দখল করেছিল কার কাছ থেকে? তখন আনসার হবে গোয়া দখল করেছিল 1510 খ্রিস্টাব্দে বিজাপুরদের কাছ থেকে, এবং সেই সময় গভর্নর ছিল আলবুকার। ওকে, আলফান্সো ডি আলবুকার। এরপরে আমরা পড়বো নিনো দা কুনহো। ওকে, তাহলে আলফান্সো ডি আলবুকার্কের পরে আসছে নিনো দা কুনহো। তাহলে প্রথমে আসছে আলমেডিয়া, মানে প্রথম গভর্নর, ফার্স্ট গভর্নর, দেন আলফান্সো ডি আলবুকার্ক, এবং তারপরে যিনি আসছেন তিনি হচ্ছেন নিনো দা কুনহো। ওকে, তো কুনহো ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম পর্তুগিজ ফ্রম কোচিন টু গোয়া। তাহলে কুনো কী করেছিলেন? কুনো করেছিলেন যে ক্যাপিটালটাকে, এতদিন পর্যন্ত ক্যাপিটাল ছিল কোচিনে, সেটাকে গোয়াতে ট্রান্সফার করেছিল কে? নিনো দা কুনহো। ওকে, হি অ্যাকিউর্ড দিউ, বেসিন, বাহাদুর শাহ অফ গুজরাট। তাহলে গুজরাটের কাছ থেকে দিউ এবং বেসিন দখল করেছিল নিনো দা কুনহো। মার্টিন আলফান্সো ডিসুজা, নিনো দা কুনহোর পরে আসছে মার্টিন আলফান্সো ডিসুজা। ওকে, দেখো মার্টিন আলফান্সো ডিসুজা। সো এই মার্টিন আলফান্সো ডিসুজার একটা জিনিসই ইম্পর্টেন্ট, সেটা পড়বো। দেখো, দ্য ফেমাস জেসুইট সেন্ট ফ্রান্সিসকো জেভিয়ার্স অ্যারাইভ ইন ইন্ডিয়া উইথ হিম। তাহলে ফ্রান্সিসকো জেভিয়ার্স যে ছিল একজন সাধুসন্ত, জেসুইট সাধুসন্ত। ওকে, তিনি খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এসেছিলেন। তা কার সঙ্গে এসেছিল? মার্টিন আলফান্সো ডিসুজা। ওকে, মার্টিন আলফান্সো ডিসুজা। এবারে দেখো পর্তুগিজদের যে তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন পলিসি ছিল, অ্যাডমিনিস্ট্রেশন পলিসির সর্বোচ্চতে থাকতো ভাইসরয়ের আন্ডারে থাকতো দ্য সেক্রেটারি অ্যান্ড কাউন্সিল, এবং যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ভেডোর দা ফাজেন্দা। এরা ছিল পর্তুগিজদের সঙ্গে সম্পর্কযুক্ত, তাদের অ্যাডমিনিস্ট্রেশনের একটা পোস্ট বলতে পারো। সেটা কী করতো? দ্য রেসপন্সিবল ফর রেভিনিউ অ্যান্ড দ্য কার্গোজ অ্যান্ড ডিসপাস অফ ফ্লিট। তাহলে রেভিনিউ এবং যে কার্গো সেগুলো সম্পর্কে যে দেখাশোনা করতো তিনি হচ্ছেন ভেদর দা ফাজান্দা। ওকে, তো এত সুন্দরভাবে তারা
আধিপত্য আস্তে আস্তে বিস্তার করছিল, তা একটা কথা মাথায় রাখতে হবে, তারা কিন্তু ভারত শাসনের উদ্দেশ্যে আসেনি, ভারতে তারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল। ওকে, তো কিন্তু সেই জন্য তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য জাস্ট ফ্যাক্টরি স্থাপন করছিল, ঘাঁটি থামাচ্ছিল, এই আর কি। তো কিন্তু তাদের এই যে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে কমতে থাকে, তাদের ডিক্লাইন ঘটতে থাকে। তো কেন, সেই কারণগুলো হচ্ছে এগুলো। দেখো কি বলছে, অ্যাট দ্য এন্ড অফ 16th সেঞ্চুরি শেষের দিকে পর্তুগিজ পাওয়ার উইকনেসের ডিক্লাইন। তাহলে 16th সেঞ্চুরি শেষের দিকে পর্তুগিজ পাওয়ার কমতে থাকে। দে লস্ট হুগলি, তাহলে ফার্স্ট তারা হুগলি হারিয়েছিল 1631-এ। হুগলি কোথায়? হুগলি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাহলে প্রথম তারা হুগলি হাতছাড়া করে 1631-এ, এবং তাদেরকে যে তাড়িয়েছিল, এটা প্রশ্নটা খুব আসে যে হুগলি কত খ্রিস্টাব্দে পর্তুগিজরা হারায়, তখন 1631-এ, এবং তাদেরকে তাড়িয়েছিল কারা, এটাও আসে। তো সেখান থেকে অ্যান্সার হবে যে কাসিম খান। তাহলে পর্তুগিজদেরকে হুগলি থেকে তাড়িয়েছিল 1631 খ্রিস্টাব্দে কাসিম খান, নামটা মনে রাখবে, কাসিম খান, এ মুঘল নোবেল অফ শাহজাহান। ওকে, ইন 1661 দ্য কিং অফ পর্তুগাল গেভ বোম্বে অ্যাজ এ ডাউরি টু চার্লস II অফ ইংল্যান্ড। তাহলে দেখো, এটা ইংল্যান্ডটা ভারত শাসন করবে সেটা তো পরে, কিন্তু তুমি দেখো এখানে একটা মজার ঘটনা, 1661-তে গোটা বোম্বেকে পর্তুগালের রাজা ইংল্যান্ডের চার্লস II-কে পণ হিসাবে, বিয়ের পণ হিসাবে, ডাউরি হিসাবে, মানে পর্তুগালের রাজার বোনকে বিয়ে করেছিল, সেই জন্য পণ হিসাবে গোটা বোম্বে দিয়ে দেওয়া হয়েছিল ইংল্যান্ডের চার্লস II-কে। ওকে, এভাবে এগুলো সবই তার পতনের কারণ, মানে হুগলি থেকে তাদের ক্ষমতা কমে যাচ্ছে, বোম্বেকে তারা দিয়ে দিচ্ছে। তারপরে আসবে মারাঠারা সলসেট বেসিন দখল করে নিচ্ছে, অ্যান্ড ইন দ্য এন্ড দ্য পর্তুগিজ লেফট উইথ অনলি গোয়া। তাহলে দেখো হাত ছাড়া কী কী হলো, এইখানে হুগলি, এইখানে বোম্বে, এখানে সলসেট, এখানে বেসিন, এভাবে একে একে সবই হাতছাড়া হয়ে যেতে থাকে। একদম শেষে তাদের কাছে শুধু থেকে যায় গোয়া, দিউ এবং দামন। এটা তারা 1961 সাল পর্যন্ত নিজেদের অধীনে রেখেছিল। তাহলে এখানে একটা জিনিস দেখে নাও যে ভারতে প্রথম এসেছিল কে? পর্তুগিজরা। কত? 1498, ভাস্কো ডা গামার হাত ধরে। তারপরে দেখো 1961 পর্যন্ত কিন্তু তারা ভারতে ছিল। গোয়া, দমন, দিউ এই তিনটে জায়গা নিয়েই তারা ছিল। কিন্তু তাহলে ইউরোপিয়ান শক্তি যারা সর্বপ্রথম ভারতে এসেছিল এবং সর্বশেষ ভারত থেকে গিয়েছিল, আনসার কিন্তু একটাই, কে? পর্তুগিজ। ওকে, নেক্সট, পর্তুগিজ আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা পড়ব ডাচ। ডাচ কাদেরকে বলা হয়? ডাচ হচ্ছে যারা হোল্যান্ড বা নেদারল্যান্ডের উপবাসী, তাদেরকে বলা হয় ডাচ। তো প্রাচ্যের সঙ্গে পর্তুগিজদের একচেটিয়া ব্যবসায় উৎসাহিত হয়ে ওলন্দাজরা 1602 খ্রিস্টাব্দে ভারতে এসে পৌঁছায়। তো পর্তুগিজদেরকে দেখে তারা উৎসাহিত হতে থাকে এবং তারা ভারতে আসে, এবং 1602 খ্রিস্টাব্দে তারা একটা কোম্পানি স্থাপন করে, যার কোম্পানিটির নাম হচ্ছে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ দি নেদারল্যান্ড নামে একটি কোম্পানি গঠন করে। তো তাদের আসল উদ্দেশ্য কিন্তু ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার দ্বীপগুলি, এবং তাই তারা বিশ্রাম ও বাণিজ্যের সুবিধার জন্য ভারতে কতগুলি বাণিজ্য কুঠি এরা স্থাপন করে। এইসব বাণিজ্য কুঠিগুলো হলো পুলিকট, চুচড়া, কাশিমবাজার, বরহাওনগর, পাটনা, বালেশ্বর, নাগাপত্তনম, কোচিন ইত্যাদি। তাহলে দেখো এই যে ডাচ বা ওলন্দাজ, এই ডাচদেরকে কি বলা হতো? ওলন্দাজ। তো এই ওলন্দাজরা অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব ভারতের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল, তারা বিশ্রামের জন্য ভারতে কয়েকটা বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। তো দেখো ডাচ ফলোড দেম বলতে পর্তুগিজ, ফলোড দেম মানে পর্তুগিজ। ওকে, পর্তুগিজদেরকে ফলো করেছিল, এবং 1595 এবং তারপরে এসেছিল কারা? যে ইংল্যান্ডরা কত খ্রিস্টাব্দে? 1600। তারপরে এসেছিল ফ্রেঞ্চরা এসেছিল 1664। কিন্তু অনেকে এসেছিল, কিন্তু আসল ক্ষমতা প্রতিপত্তি বিস্তার লাভ করেছিল কিন্তু ইংলিশ।
হ্যাঁ, ইংল্যান্ডের ব্রিটিশরা। তো তাদের প্রতিপত্তি বিস্তারের যথেষ্ট কারণ ছিল, আমরা সেগুলো পরে যখন ব্রিটিশ পড়বো, ব্রিটিশ নিয়ে তো প্রচুর পড়া, তো ব্রিটিশ যখন আমরা পড়বো তখন আমরা ডিটেলস এগুলো আলোচনা করব। দেখো, দ্য ফার্স্ট ডাচ ফ্লিট রিচড ইন ইন্ডিয়া ইন 1595। 1595 প্রথম ডাচের নৌবহর ভারতে পৌঁছেছিল। দে ফর্ম ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা যে কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কত খ্রিস্টাব্দে? 1602। বাট দে কুড নট মেনটেন দেয়ার ইনফ্লুয়েন্স ফর দ্য ভেরি লং পিরিয়ড। তারা বেশি দিন পর্যন্ত ভারতে আধিপত্য বিস্তার করতে পারেনি। তারা দেখো, তারা যে কয়েকটি জায়গায় স্থাপন করেছিল সেগুলো কি কি? তারা তাদের ফার্স্ট যে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিল তাহলে মসলিনপত্তনম। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট যে প্রথম ফ্যাক্টরি তাহলে কোথায় স্থাপন করেছিল ডাচ বা ওলন্দাজরা? কোথায় প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিল ভারতের? সেটা হবে মসলিপত্তনম। তো মসলিপত্তনম কোথায়? অন্ধ্রপ্রদেশে। 1605 তারা প্রথম স্থাপন করেছিল। তারপরে আসছে দেখো, followed by the factory of Pulicat. ওকে, তারপরে হচ্ছে পুলিকট। পুলিকট কোথায়? তামিলনাড়ু। সুরাট, বিমিলিপত্তনম, কারাইকল, চিনসুরা, বালাসর, কোচিন, এই জায়গাগুলোতে তারা স্থাপন করতে থাকে। তো আমরা কি পড়বো? আমরা প্রথম কোথায় পড়েছিল সেটা পড়বো, আর ওয়েস্ট বেঙ্গলের কোনগুলো আছে সেগুলো একটু জেনে নেব। প্রথম হয়েছিল মসলিপত্তনম, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। পুলিকটে তারা স্থাপন করেছিল। পুলিকট ছিল তামিলনাড়ুতে। সুরাট ছিল গুজরাটে। বিমিলিপত্তনম কোথায়? এপিতে, অন্ধ্রপ্রদেশে। এইগুলো একটু জেনে নিতে হবে যে কোথায় কোনটা অবস্থিত, কারণ অনেক সময় দিয়ে দেয়, ম্যাচ করতে দিয়ে দেয়। তো করাইকাল ছিল পন্ডিচেরিতে। চিনসুরা ছিল ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো সেগুলো আমরা মুখস্থ করে নেব। ওয়েস্ট বেঙ্গলের চিনসুরাতে ছিল। কাসিম বাজার ওয়েস্ট বেঙ্গল, বরাহনগর ওয়েস্ট বেঙ্গল। এইগুলো, এই তিনটে জায়গায় ওয়েস্ট বেঙ্গলে তারা স্থাপন করেছিল। পরবর্তীতে দেখবো হুগলিতেও করেছিল। পাটনা বিহারে, নাগাপট্টনম তামিলনাড়ু, বালাসোর উড়িষ্যা, কোচিন, ঠিক আছে? তাহলে কোচিনে অনেক পরে করেছিল। দেখো, তো দিস বিকেম দ্য সেন্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড ইন স্পিসিস, কটন, সুগার, রস, সিল্ক, কালিকো অ্যান্ড ইন্ডিগো। তারপর দেখো, ইন 1619 খ্রিস্টাব্দে they were granted permission by the Mughal Emperor Jahangir to trade at Surat on west coast। মানে পশ্চিম উপকূলের সুরাটে জাহাঙ্গীর তাদেরকে অনুমতি দিয়েছিল। তাহলে ওলন্দাজদের ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছিল কে? জাহাঙ্গীর। কোথায়? পশ্চিম উপকূলের সুরাটে এবং পূর্ব উপকূলের হুগলিতে। দেখো, পুলিকট ওয়াজ দ্য মেন সেন্টার টিল 1960। তাহলে 1960 পর্যন্ত, 1690 পর্যন্ত পুলিকট ছিল তাদের প্রধান সেন্টার, এবং তারপরে সেটা চেঞ্জ করা হলো নাগাপত্তনম। তাহলে পুলিকট কোথায় ছিল? পুলিকট ছিল তামিলনাড়ু। নাগাপত্তনম কোথায়? নাগাপত্তনমও তামিলনাড়ুতেই থাকলো, কিন্তু জায়গা চেঞ্জ করলো, পুলিকট থেকে নাগাপত্তনম হয়ে গেল। তারপর দেখো, 1629 এ কম্প্রোমাইজ বিটুইন ব্রিটিশ অ্যান্ড ডাচ ওয়াজ রিচড। তাহলে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1623 ব্রিটিশ এবং ডাচদের মধ্যে একটা কম্প্রোমাইজ হয়েছিল বা একটা সন্ধি হয়েছিল বলতে পারো। অ্যাকর্ডিংলি, যার ফল অনুসারে দ্য ডাচ উইথড্রিউ দেয়ার ক্লেম অন ইন্ডিয়া। তাহলে ডাচরা ভারত থেকে তাদের অধিকার তুলে নেবে, হোয়াইল দ্য ব্রিটিশ উইথড্রিউ দেয়ার ক্লেম ফ্রম ইন্দোনেশিয়া। তাহলে দেখো, মিউচুয়াল হয়ে যাচ্ছে তাদের মধ্যে। ব্রিটিশরা বলছে যে তারা ইন্দোনেশিয়া থেকে তাদের অধিকার তুলে নেবে, এবং ডাচরা বলছে ঠিক আছে, তাহলে আমরা ইন্ডিয়া থেকে অধিকারটা তুলে নেব। এবার দেখো, দ্য ডাচ সুপ্রিমেসি এন্ডেড উইথ দ্য ডিফিট অ্যাট দ্য হ্যান্ড অফ ইংল্যান্ড ইন দ্য ব্যাটেল অফ বেদারা ইন 1759। তাহলে 1759 বেদারার যুদ্ধ, এই যুদ্ধটা ব্যাটেল অফ বেদারা খুব ইম্পর্টেন্ট। কাদের মধ্যে হয়েছিল? ব্যাটেল অফ বেদারা। তাহলে ব্রিটিশদের সঙ্গে ওলন্দাজদের হয়েছিল বা ডাচদের হয়েছিল। তো ব্যাটেল অফ বেদারা হয়েছিল 1759। সেখানে ইংরেজদের কাছে ওলন্দাজরা সম্পূর্ণভাবে হেরে যায়, ফলে ভারতে তাদের আধিপত্য বিস্তারের স্বপ্ন চিরতরে নষ্ট হয়ে যায়। তাহলে ডাচ থেকে আমরা কি পড়ব? ডাচরা যে ফ্যাক্টরিটি স্থাপন করেছিল তার নাম, যে কোম্পানিটি স্থাপন করেছিল সেটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেটা হচ্ছে
1602। আর কোথায় কোথায় স্থাপন করেছিল তার মধ্যে প্রথম কোথায় করেছিল মুসলিমপত্তনম। আর দেখবো ওয়েস্ট বেঙ্গলের চিনসুরা। আর দেখবো কাসিমবাজার, বরাহনগর, ঠিক আছে। তারপরে দেখবো যে জাহাঙ্গীর তাদেরকে সুরাটে এবং হুগলিতে ব্যবসা বাণিজ্য করার দিয়েছিল 1619-এ। এবং 1690 পর্যন্ত পুলিকট ছিল তাদের মেন সেন্টার, এবং তারপরে হয়ে গেল নাগাপত্তনম, ঠিক আছে। তারপরে ব্যাটেল অফ বেদেরা যে 1759, যেখানে ব্রিটিশরা জয়লাভ করে এবং তাদের পত্তন হয়। তাহলে আজকে আমরা কোর্সের শেষে চলে এসেছি। আজকে আমরা জাস্ট পড়লাম পর্তুগিজ এবং ডাচের পরে আমরা পরের দিন যেটা পড়বো সেটা হচ্ছে ডাচদের পরে ডেনমার্কের বা দিনেমার, যেটা খুব অল্প দিনেমার, খুব বেশি নেই পড়া। দিনেমারটা আলোচনা করার পরে আমরা চলে যাবো ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের পরে যাব ফ্রান্স। তো সেগুলো হবে পরের দিন। আজকে আমি যেটা তোমাদেরকে পড়িয়ে দিলাম সেটা হচ্ছে পর্তুগিজ এবং ডাচ বা ওলন্দাজ। তো আশা করি তোমরা ভিডিওটি খুব উপভোগ করেছো, তোমাদের কাজে লাগবে। তো লাস্ট পর্যন্ত যারা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাইবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে, একটা কমেন্ট করবে। এবং আশা রাখবো যে তোমরা অ্যাটলিস্ট একটা ফ্রেন্ডের সঙ্গে তুমি সেটা শেয়ার করবে, যাতে তোমার ফ্রেন্ড উপকার হয়। আর কি বলো, যে ভিডিওটি দেখার পর তোমরা যে লাইক করো বা কমেন্ট করো সেটা আমাদেরকে অনেক বেশি ইন্সপিরেশন করে। কারণ তোমরা যে ভিডিওটি দেখছো সেটা আমরা জানছি, কিন্তু কতটা কি দেখছো সেটা আমরা জানছি না। তোমরা ভিডিওটা দেখো, সেখানে কমেন্ট করো, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে বা আমাদের কোনো কমতি থাকে সেটাও জানাতে পারো। তো যদি ভালো লাগে তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমাদের এই যে খাটনি সেটা সফল হচ্ছে, এবং আমরা ইন্সপায়ার্ড হবো যে পরের ভিডিওগুলো আরও ভালোভাবে বানানোর জন্য। তো চলো, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।